রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সাহিত্যে নবত্ব, সাহিত্যের পথে গ্রন্থ থেকে পাঠ করছি চুমকি সরকার। সকল দেশের সাহিত্যেরই প্রধান কাজ হচ্ছে শোনবার লোকের আসনটি বড় করে তোলা, যেখানে থেকে দাবি আসে, নইলে লেখবার লোকের শক্তি খাটো হয়ে যায়। যেসব সাহিত্য বনেদি তারা বহুকালের আর বহু মানুষের কানে কথা কয়েছে, তাদের কথা দিন আনি দিন খায় তহবিলের ওজনে নয়, বনেদি সাহিত্যে সেই শোনবার কান তৈরি করে তোলে। যে সমাজে অনেক পাঠকের সেই শোনবার কান তৈরি হয়েছে, সে সমাজে বড় করে লেখবার শক্তি অনেক লেখকের মধ্যে আপনিই দেখা দেয়। কেবলমাত্র খুচরো মালের ব্যবসা সেখানে চলে না, সেখানকার বড় মহাজনদের কারবার আধা নিয়ে নয়, পুরো নিয়ে। তাদের আধার ব্যাপারই বলবো না, সুতরাং জাহাজের খবর তাদের মেলে। বাংলাদেশে প্রথম ইংরেজি শিক্ষার যোগে এমন সাহিত্যের সঙ্গে আমাদের চেনাশোনা হলো, যার স্থান বিপুল দেশের ও নিরবধি কালের। যে সাহিত্যের বলবার বিষয়টা যতই বিদেশি হোক না, তার বলবার আদর্শটা সর্বকালীন ও সর্বজনীন। হোমারের মহাকাব্যের কাহিনীটা গ্রিক, কিন্তু তার মধ্যে কাব্য রচনার যে আদর্শটা আছে, যেহেতু তা সার্বভৌমিক, এই জন্যই সাহিত্যপ্রিয় বাঙালিও সেই গ্রিক কাব্য পড়ে তার রস পায়। আপেল ফল আমাদের দেশের অনেক লোকের পক্ষেই অপরিচিত, ওটা সর্বাংশেই বিদেশি, কিন্তু ওর মধ্যে যে ফলত্ব আছে সেটাকে আমাদের অত্যন্ত স্বাদেশিক রসনাও মুহূর্তের মধ্যে সাদরে স্বীকার করে নিতে বাধা পায় না। শরৎ চাটুর্যের গল্পটা বাঙালির, কিন্তু গল্প বলাটা একান্ত বাঙালির নয়। সেই জন্যে তাঁর গল্প সাহিত্যের জগন্নাথ ক্ষেত্রে জাত বিচারের কথা উঠতেই পারে না। গল্প বলার সর্বজনীন আদর্শটাই ফলাও ক্ষেত্রে সকল লোককে ডাক দিয়ে আনে। সেই আদর্শটা খাটো হলেই নিমন্ত্রণটা ছোট হয়। সেটা পারিবারিক ভোজ হতে পারে, স্বজাতের ভোজ হতে পারে, কিন্তু সাহিত্যের যে তীর্থে সকল দেশের যাত্রী এসে মেলে, সে তীর্থের মহাভোজ হবে না। কিন্তু মানুষের কানের কাছে সর্বদাই যারা ভিড় করে থাকে, যাদের ফরমাস সবচেয়ে চড়া গলায়, তাদের পাতে যোগান দেবার ভার নিতে গেলেই ঠকতে হবে। তারা গাল পাড়তে থাকলেও তাদের এড়িয়ে যাবার মতো মনের জোর থাকা চাই। যাদের চিত্ত অত্যন্ত ক্ষণকাল বিহারী, যাদের উপস্থিত গরজের দাবি অত্যন্ত উগ্র, তাহাদেরই হট্টগোল ল্যাম্পপোস্টের উপরকার কাঁচফলক থেকে ঠিকরে চোখে এসে বেঁধে। আবদারের প্রাবল্যকেই প্রামাণ্য মনে করার বিপদ আছে। যে লেখকের অন্তরেই বিশ্ব শ্রোতার আসন, তিনি বাইরের শ্রোতার কাছ থেকে নগদ বিদায়ের লোভ সামলাতে পারেন। ভেতরের মহানীরব যদি তাঁকে বরণমালা দেয়, তাহলে তার আর ভাবনা থাকে না। তাহলে বাইরের নিত্যমুখরকে তিনি দূর থেকে নমস্কার করে নিরাপদে চলে যেতে পারেন। ইংরেজি শিক্ষার গোড়াতেই আমরা যে সাহিত্যের পরিচয় পেয়েছি, তার মধ্যে বিশ্ব সাহিত্যের আদর্শ ছিল, এ কথা মানতেই হবে। কিন্তু তাই বলে এ কথা বলতে পারবো না যে এই আদর্শ ইউরোপের সকল সময়ই সমান উজ্জ্বল থাকে। সেখানেও কখনো কখনো গরজের ফরমাস যখন অত্যন্ত বড় হয়ে ওঠে, তখন সাহিত্যে খর্বরতার দিন আসে। তখন ইকোনমিক্সের অধ্যাপক, বায়োলজির লেকচারার, সোশিওলজির গোল্ড মেডেলিস্ট সাহিত্যের প্রাঙ্গণে ভিড় করে ধর্ণা দিয়ে বসেন। সকল দেশের সাহিত্যেই দিন একটানা চলে না, মধ্যাহ্ন পেরিয়ে গেলেই বেলা পড়ে আসতে থাকে। আলো যখন ক্ষীণ হয়ে আসে, তখনই অদ্ভুতের প্রাদুর্ভাব হয়। অন্ধকারের কালটা হচ্ছে বিকৃতির কাল। তখন অলিতে গলিতে আমরা কন্ধকাটাকে দেখতে পাই, আর তার কুৎসিত কল্পনাটাকেই একান্ত করে তুলি। বস্তুত সাহিত্যের সায়ান্নে কল্পনা ক্লান্ত হয়ে আসে বলেই তাকে বিকৃতিতে পেয়ে বসে। কেননা যা কিছু সহজ, তাতে তার আর সানায় না। যে অক্লিষ্ট শক্তি থাকলে আনন্দ সম্ভোগ স্বভাবতই সম্ভবপর, সেই শক্তির ক্ষীণতায় উত্তেজনার প্রয়োজন ঘটে।
তখন মাতলামিকেই পৌরুষ বলে মনে হয়, প্রকৃতিস্থকেই মাতাল অবজ্ঞা করে, তার সংযমকে হয় মনে করে ভান, নয় মনে করে দুর্বলতা। বড় সাহিত্যের একটা গুণ হচ্ছে অপূর্বতা, অরিজিনালিটি। সাহিত্য যখন অক্লান্ত শক্তিমান থাকে তখন সে চিরন্তনকে নূতন করে প্রকাশ করতে পারে, এই তার কাজ, একেই বলে অরিজিনালিটি। যখনই সে আজগবিকে নিয়ে গলা ভেঙে মুখ লাল করে কপালের শিরগুলোকে ফুলিয়ে তোলে, অরিজিনাল হাত চেষ্টা করে, তখনই বোঝা যায় শেষ দশায় এসেছে। জল যাদের ফুরিয়েছে তাদের পক্ষে আছে পাক। তারা বলে সাহিত্য ধারায় নৌকো চলাচলটা অত্যন্ত সেকেলে। আধুনিক উদ্ভাবনা হচ্ছে পাঁকের মাতুনি, এতে মাঝিগিরির দরকার নেই, এটা তলিয়ে যাওয়া রিয়েলিটি। ভাষাটাকে বেঁকিয়ে চুরিয়ে অর্থের বিপর্যয় ঘটিয়ে ভাবগুলোকে স্থানে অস্থানে ডিগবাজি খেলিয়ে পাঠকের মনকে পদে পদে ঠেলা মেরে চমক লাগিয়ে দেওয়াই সাহিত্যের চরম উৎকর্ষ। চরম সন্দেহ নেই, সেই চরমের নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডিইজম। এর একটিমাত্র কারণ হচ্ছে এই, আলাপের সহজ শক্তি যখন চলে যায় সেই বিকারের দশায় প্রলাপের শক্তি বেড়ে ওঠে। বাইরের দিক থেকে বিচার করতে গেলে প্রলাপের জোর, আলাপের শক্তি বেড়ে ওঠে। বাইরের দিক থেকে বিচার করতে গেলে প্রলাপের জোর আলাপের চেয়ে অনেক বেশি, এ কথা মানতেই হয়। কিন্তু তা নিয়ে শঙ্কা না করে লোকে যখন গর্ব করতে থাকে তখনই বুঝি সর্বনাশ হলো বলে। ইউরোপের সাহিত্যে, চিত্রকলায় এই যে ক্ষণে ক্ষণে বিভৎস হয়ে উঠেছে, এটা হয়তো একদিন কেটে যাবে। যেমন করে বলিষ্ঠ লোক মারাত্মক ব্যামোকেও কাটিয়ে ওঠে, আমার ভয় দুর্বলকে যখন ছোঁয়াচ লাগবে তখন তার অন্যান্য নানা দুর্গতির মধ্যে এই আর একটা উপদ্রবের বোঝা হয়তো দুঃসহ হয়ে উঠবে। ভাবনার বিশেষ কারণ হচ্ছে এই যে আমাদের শাস্ত্র মানাধাত এই রকম মানুষরা যখন আচার মানি তখন যেমন গুরুর মুখের দিকে চেয়ে মানে, যখন আচার ভাঙে তখনও গুরুর মুখের দিকে চেয়েই ভাঙে। রাশিয়া বা আর কোনো পশ্চিম দিগন্তে যদি গুরু নবীন বেশে দেখা দেন, লাল টুপি পরে বা যে কোনো উগ্র সাজেই হোক, তবে আমাদের দেশের স্কুল মাস্টাররা অভিভূত হয়ে পড়েন। শাশুড়ির শাসনে যার চামড়া শক্ত হয়েছে সেই বউ শাশুড়ি হয়ে ওঠে, নিজের বধূর পরই শাসন জারি করে যেমন আনন্দ পান, এরাও তেমনি স্বদেশের যেসব নিরীহ মানুষকে নিজেদের স্কুল বয় বলে ভাবতে চিরদিন অভ্যস্ত, তাদের উপর উপরওয়ালা রাশিয়ান হেডমাস্টারদের কড়া বিধান জারি করে পদোন্নতির গৌরব কামনা করেন। সেই হেডমাস্টারের গদগদ ভাষার অর্থ কী ও তার কারণ কী সে কথা বিচার করবার অভ্যাস নেই, কেননা সেই হলো আধুনিক কালের আপ্তবাক্য। আমাদের দেশের নবীন লেখকদের সঙ্গে আমার পরিচয় পাকা হবার মতো যথেষ্ট সময় পাইনি, এ কথা আমাকে মানতেই হবে। মাঝে মাঝে ক্ষণকালের দেখাশোনা হয়েছে, তাতে বারবার তাঁদের বলিষ্ঠ কল্পনা ও ভাষা সম্বন্ধে সাহসিক অধ্যাবসায় দেখে আমি বিস্মিত হয়েছি। যথার্থ যে বীর সে সার্কাসের খেলোয়াড় হতে লজ্জা বোধ করে। পৌরুষের মধ্যে শক্তির আড়ম্বর নেই, শক্তির মর্যাদা আছে, সাহস আছে, বাহাদুরি নেই। অনেক নবীন কবির লেখায় এই সবলতার লক্ষণ দেখা যাচ্ছে। বোঝা যায় যে বঙ্গসাহিত্যে একটি সাহসিক সৃষ্টি উৎসাহের যুগ এসেছে। এই নব অভ্যুদয়ের অভিনন্দন করতে আমি কুণ্ঠিত হইনি, কিন্তু শক্তির একটা নূতন স্ফূর্তির দিনেই শক্তিহীনের কৃত্রিমতা সাহিত্যকে আবিল করে তোলে। সন্তরণ পটু যেখানে অবলীলাক্রমে পার হয়ে যাচ্ছে, অপটুর দল সেইখানে উদ্দাম ভঙ্গিতে কেবল জলের নিচেকার পাঁককে উপড়ে আলোড়িত করতে থাকে। অপটুই কৃত্রিমতা দ্বারা নিজের অভাব পূরণ করতে প্রাণপণে চেষ্টা করে। সে রূঢ়তাকে বলে শৌর্য, নির্লজ্জতাকে বলে পৌরুষ। বাঁধিগতের সাহায্য ছাড়া তার চলবার শক্তি নেই বলেই সে হাল আমলের নূতনত্বেরও কতকগুলো বাঁধি বুলি সংগ্রহ করে রাখে। বিলেতি পাকশালায় ভারতীয় কারির যখন নকল করে
শিশিতে কারি পাউডার বাঁধা নিয়মে তৈরি করে রাখে, যাতে তাতে মিশিয়ে দিলেই 5 মিনিটের মধ্যেই কারি হয়ে ওঠে। লঙ্কার গুঁড়োর বেশি থাকাতে তার দৈন্য বোঝা শক্ত হয়। আধুনিক সাহিত্যে সেই রকম শিশিতে সাজানো বাঁধি বুলি আছে। অপটু লেখকদের পাকশালায় সেইগুলো হচ্ছে রিয়েলিটির কারি পাউডার। ওর মধ্যে একটা হচ্ছে দারিদ্র্যের আস্ফালন, আরেকটা লালসার অসংযম। অন্যান্য সকল বেদনার মতোই সাহিত্যে দারিদ্র্য বেদনারও যথেষ্ট স্থান আছে, কিন্তু ওটার ব্যবহার একটা ভঙ্গিমার অঙ্গ হয়ে উঠেছে। যখন তখন সেই প্রয়াসের মধ্যে লেখকেরই শক্তির দারিদ্র্য প্রকাশ পায়। আমরাই রিয়েলিটির সঙ্গে কারবার করে থাকি, আমরাই জানি কাকে বলে লাইফ। এই আস্ফালন করবার ওটা একটা সহজ এবং চলতি প্রেসক্রিপশনের মতো হয়ে উঠেছে। অথচ এদের মধ্যে অনেকেই দেখা যায় নিজেদের জীবনযাত্রায় দরিদ্র নারায়ণের ভোগের ব্যবস্থা বিশেষ কিছুই রাখেননি। ভালো রকম উপার্জনও করেন, সুখে স্বচ্ছন্দেও থাকেন। দেশের দারিদ্র্যকে এরা কেবল নব্য সাহিত্যের নূতনত্বের ঝাঁঝ বাড়াবার জন্যে সর্বদাই ঝাল মশলার মতো ব্যবহার করেন। এই ভাবুকতার কারি পাউডারের যোগে একটা কৃত্রিম সস্তা সাহিত্যের সৃষ্টি হয়ে উঠছে। এই উপায় বিনা প্রতিভায় এবং অল্প শক্তিতেই বাহবা পাওয়া যায়। এই জন্যেই অপটু লেখকের পক্ষে এ একটা মস্ত প্রলোভন এবং অবিচারক পাঠকের পক্ষে একটা সাহিত্যিক অপথ্য। সাহিত্যে লালসা ইতিপূর্বে স্থান পায়নি বা এরপরে স্থান পাবে না এমন কথা সত্যের খাতিরে বলতে পারিনি, কিন্তু ও জিনিসটা সাহিত্যের পক্ষে বিপজ্জনক। বলা বাহুল্য, সামাজিক বিপদের কথাটা আমি তুলছি নে। বিপদের কারণটা হচ্ছে ওটা অত্যন্ত সস্তা, ধুলোর উপরে শুয়ে পড়ার মতোই সহজসাধ্য। অর্থাৎ ধুলোয় যার লুটোতে সংকোচ নেই, তার পক্ষে এক্কেবারেই সহজ পাঠকের মনে এই আদিম প্রবৃত্তির উত্তেজনা সঞ্চার করা অতি অল্পেই হয়। এই জন্যেই পাঠক সমাজে এমন একটা কথা যদি ওঠে যে সাহিত্যে লালসাকে একান্ত উন্নতি করাটাই আধুনিক যুগের একটা মস্ত ওস্তাদি, তাহলে এর জন্যে বিশেষ শক্তিমান লেখকের দরকার হবে না। সাহসটা সমাজেই কি, সাহিত্যেই কি ভালো জিনিস, কিন্তু সাহসের মধ্যেও শ্রেণীবিচার, মূল্যবিচার আছে। কোনো কিছুকে কেয়ার করি নে বলেই যে সাহস, তার চেয়ে বড় জিনিস হচ্ছে একটা কিছুকে কেয়ার করি বলেই যে সাহস। মানুষের শরীর ঘেঁষা যেসব সংস্কার জীব সৃষ্টির ইতিহাসে, সেইগুলো অনেক পুরনো। প্রথম অধ্যায় থেকেই তাদের আরম্ভ। একটু ছুঁতে না ছুঁতেই তারা ঝনঝন করেই বেজে ওঠে। মেঘনাদ বদের নরক বর্ণনায় বিভৎস রসের অবতারণা উপলক্ষে মাইকেল এক জায়গায় বর্ণনা করেছেন, নারকী বমন করে উদ্গীর্ণ পদার্থ আবার খাচ্ছে। এ বর্ণনায় পাঠকের মনে ঘৃণা সঞ্চার করতে কবিত্ব শক্তির প্রয়োজন করে না, কিন্তু আমাদের মানসিকতার মধ্যে যেসব ঘৃণ্যতার মূল, তার প্রতি ঘৃণা জাগিয়ে তুলতে কল্পনা শক্তির দরকার। ঘৃণাবৃত্তির প্রকাশটা সাহিত্যে জায়গা পাবে না এ কথা বলবো না, কিন্তু সেটা যদি একান্তই একটা দৈহিক সস্তা জিনিস হয়, তাহলে তাকে অবজ্ঞা করার অভ্যাসটাকে নষ্ট না করলেই ভালো হয়। তুচ্ছ ও মহতের ভালো ও মন্দের কাঁকর ও পদ্মের ভেদ অসীমের মধ্যে নেই। অতএব সাহিত্যেই বা কেন থাকবে, এমন একটা প্রশ্ন পরম্পরায় কানে উঠল। এমন কথারও কি উত্তর দেওয়ার দরকার আছে? যারা তুরীয় অবস্থায় উঠেছেন তাদের কাছে সাহিত্যও নেই, আর্টও নেই, তাদের কথা ছেড়েই দেওয়া যায়। কিন্তু কিছুর সঙ্গে কিছুরই মূল্যভেদ যদি সাহিত্যও না থাকে, তাহলে পৃথিবীতে সকল লেখাই তো সমান দামের হয়ে ওঠে। কেননা অসীমের মধ্যে নিঃসন্দেহেই তাদের সকলেরই এক অবস্থা। খণ্ড দেশকাল পাত্রের মধ্যেই তাদের মূল্যভেদ। আম এবং মাকাল অসীমের মধ্যে একই, কিন্তু আমরা খেতে গেলেই দেখি তাদের মধ্যে অনেক প্রভেদ। এই জন্যে অতি বড় তত্ত্বজ্ঞানী অধ্যাপকদেরও যখন ভোজে নিমন্ত্রণ করি, তখন তাদের পাতে আমের অকুলন হলে মাকাল দিতে পারি নে। তত্ত্বজ্ঞানের দোহাই পেরে মাকাল যদি দিতে পারতুম এবং দিয়ে যদি বাহবা পাওয়া যেত,
তাহলে সস্তায় ব্রাহ্মণ ভোজন করানো যেত। কিন্তু পুণ্য খতিয়ে দেখবার বেলায় চিত্রগুপ্ত নিশ্চয়ই পাতঞ্জল দর্শনের মতো হিসাব করতেন না। পুণ্য লাভ করতে শক্তির দরকার, সাহিত্যেও একটা পুণ্যের খাতা খোলা আছে। ভালো রকম বিদ্যা শিক্ষার জন্যে মানুষকে নিয়ত যে প্রয়াস করতে হয়, সেটাতে মস্তিষ্কেরও চরিত্রের শক্তি চাই। সমাজে এই বিদ্যা শিক্ষার বিশেষ একটা আদর আছে বলেই সাধারণত এত ছাত্র এতটা শক্তি জাগিয়ে রাখে। সেই সমাজে যদি কোনো কারণে কোনো একদিন বলে বসে বিদ্যা শিক্ষা ত্যাগ করাটাই আদরণীয়, তাহলে অধিকাংশ ছাত্র অতি সহজেই সাহস প্রকাশ করবার অহংকার করতে পারে। এই রকম সস্তা বীরত্ব করবার উপলক্ষ সাধারণ লোককে দিলে তাদের কর্তব্য বুদ্ধিকে দুর্বল করাই হয়। বীর্যসাধ্য সাধনা বহুকাল বহু লোকই অবলম্বন করেছে বলে তাকে সামান্য ও সেকেলে বলে উপেক্ষা করবার স্পর্ধা একবার প্রশ্রয় পেলে অতি সহজেই তা সংক্রামিত হতে পারে, বিশেষভাবে যারা শক্তিহীন তাদেরই মধ্যে। সাহিত্যে এই রকম কৃত্রিম দুঃসাহসের হাওয়া যদি ওঠে, তাহলে বিস্তর অপটু লেখকের লেখনী মুখর হয়ে উঠবে, এই আমাদের আশঙ্কা। আমি দেখেছি কেউ কেউ বলছেন এইসব তরুণ লেখকের মধ্যে নৈতিক চিত্তবিকার ঘটেছে বলেই এই রকম সাহিত্যের সৃষ্টি হঠাৎ এমন দ্রুত বেগে প্রবল হয়ে উঠেছে। আমি নিজে তা বিশ্বাস করি না। এরা অনেকেই সাহিত্যে সহজেই আর সাধন গ্রহণ করেছেন, তার প্রধান কারণ এটাই সহজ, অথচ দুঃসাহসিক বলে এতে বাহবাও পাওয়া যায়। তরুণের পক্ষে সেটা কম প্রলোভনের কথা নয়। তারা বলতে চায় আমরা কিছু মানি নে, এটা তরুণের ধর্ম, কেননা অধিকাংশ ক্ষেত্রেই না মানতে শক্তির দরকার করে। সেই শক্তির অহংকার তরুণের পক্ষে স্বাভাবিক। এই অহংকারের আবেগে তারা ভুল করেও থাকে। সেই ভুলের বিপদ সত্ত্বেও তরুণের এই স্পর্ধাকে আমি শ্রদ্ধাই করি, কিন্তু যেখানে না মানাই হচ্ছে সহজ পন্থা, সেখানে সেই অশক্তের সস্তা অহংকার তরুণের পক্ষেই সবচেয়ে অযোগ্য। ভাষাকে মানিয়ে যদি বলতে পারি, তাহলে কবিতা লেখা সহজ হয়। দৈহিক সহজ উত্তেজনাকে কাব্যের মুখ্য বিষয় করতে যদি না বাধে, তাহলে সামান্য খরচাতেই উপস্থিত মতো কাজ চালানো যায়। কিন্তু এইটি সাহিত্যিক কাপুরুষতা।